জলাবদ্ধতার আরো খবর জানবো। আমরা যুক্ত হব বান্দরবানে, সেখানে আছেন সহকর্মী সোহেল কান্তিনাথ, এবং উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আফরোজা লুনা। আমরা দেখছি আমাদের সাথে দুই সহকর্মী যুক্ত আছেন। আমরা শুরুতেই বান্দরবানে যেতে চাই। আচ্ছা, বান্দরবানে এখন কি অবস্থা, আসলে বন্যার কি পরিস্থিতি আপনি দেখছেন? সাথে আমরা জানি যে বান্দরবান পার্বত্য এলাকা, সেখানে পানি সংকট, বিশুদ্ধ পানির একটা সংকট আছে। সেখানে আসলে কিরকম ভোগান্তিতে পড়ছেন সেখানকার বাসিন্দারা? ধন্যবাদ আপনাকে। আজ সকাল থেকে বিকাল অবধি তেমন একটা বৃষ্টিপাত হয় নাই, তবে গতকাল রাত্রে গুড্ডুগুড়ি এবং থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত ছিল, যার কারণে বান্দরবানের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে পানি কিছুটা কমতে শুরু করেছে, তবে গত কয়েকদিনের 3-4 দিনে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবান যেসব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সেখানে আসলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে রয়েছে বান্দরবান যেসব বন্যায় কবলিত বাসিন্দারা রয়েছে, সেখানে তারা বর্তমানে এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তবে এইসব আশ্রয় কেন্দ্রে আশ্রিত বাসিন্দাদের সরকারি পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার থেকে শুরু করে চিকিৎসা এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও আসলে হলেও তারা আসলে থাকার অবস্থা এবং পয় নিষ্কাশন থেকে শুরু করে নানা সমস্যা তারা আসলে ভোগান্তির শিকার হচ্ছে। তাদের ভোগান্তির চরমে পৌঁছে গেছে। আর শুধু এটাই না, অনেকে যারা রয়েছে, অনেকে কোনো বাড়ি থেকে তারা বাহিরে আসতে পারে না, তারা সেখানে অবস্থান করতেছে। তাদের তাদের বর্তমানে যেহেতু বাহিরে আসতে পারতেছে না, তারা সেখানে অবস্থান করতেছে এবং খাবার দাবার এবং বিশুদ্ধ পানির একটা তীব্র সংকট দেখা দিয়েছে। এদিকে আমরা দেখেছি সকাল থেকে বান্দরবান যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এইসব বানবাসীদের মাঝে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, গতকাল রাত থেকে আজ ভোর 6টা পর্যন্ত 131 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, তবে আজ বিকাল অবধি 3টা পর্যন্ত 112 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অনেকটাই কমে এসেছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, যিনি আমাদের জানিয়েছেন বানবাসী যারা রয়েছে, আশ্রিত বাসিন্দা যারা রয়েছে, তাদেরকে শুকনো খাবার থেকে শুরু করে যে শুকনো খাবার থেকে শুরু করে যাবতীয় সহায়তা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সহায়তা প্রদান করা হচ্ছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, যারা এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আসেনি, তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য এবং প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে এবং বাংলাদেশে গিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে যেন আশ্রয় কেন্দ্রে তারা চলে আসে। তো বলা চলে সব মিলিয়ে বানবাসীরা আসলে যে বন্যা পরিস্থিতি উন্নতি হলো, বানবাসীদের যে দুর্ভোগ সেটা চরমে পৌঁছেছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। সোহেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনিও সাবধানে থাকবেন। এবং আমরা এবার যুক্ত হব উত্তরাঞ্চলে, গাইবান্ধায় আছেন আমাদের সহকর্মী লুনা, আফরোজা লুনা। লুনা, আপনার কাছে প্রশ্ন, নদী ভাঙন আসলে কি পর্যায়ে আছে সেখানে, এবং নদীর যে পানি সেটা বিপদসীমার আসলে কত উপর দিয়ে যাচ্ছে, সে সাথে প্রশাসন কি বলছে এই বিষয়ে? জি, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে গাইবান্ধায় তিস্তা যমুনা ব্রহ্মপুত্র নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। তার মধ্যে কিন্তু সুন্দরগঞ্জের যে তিস্তা নদী রয়েছে, এখানে কিন্তু সবচেয়ে বেশি ভাঙন হচ্ছে বেশ কিছুদিন যাবৎ। আমি এর আগেও সকাল থেকে আরো ৩টে ভাঙন স্পট দেখানোর চেষ্টা করেছি, এবং এখন যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি সেটি তিস্তা নদীর অববাহিকায় বাবুর বাজার নামক এই স্থানটি। এখানেও কিন্তু দেখবেন আমার পেছনে এই নদীর উপরেই কিছু বাড়িঘর রয়েছে একদম হুমকির মুখে, এবং ইতিপূর্বে কিন্তু এখানে অনেক 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 বাড়িঘর কিন্তু এখান থেকে এখানে বিলীন হয়ে গেছে। অনেকে বাড়িঘর সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে, এবং আপনি দেখবেন যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার সেখান থেকে সামনে অন্তত ২০০ গজ দূরেও কিন্তু এখানে নৌকায় করে জিও ব্যাগ বালু ভর্তি জিও ব্যাগ ফেলানো হচ্ছে ভাঙন ঠেকানোর জন্য। এবং এই তিস্তার পাড়ের উপরেই যদি আমি একটু ঘুরিয়ে দেখাই, যে দেখবেন যে অনেক বিঘার পর বিঘা হচ্ছে পাটের ক্ষেত রয়েছে, এবং দেখবেন যে আপনি অনেক পাটের জমি কিন্তু ধসে গিয়েছে, নদীতে ভেঙে পড়েছে, সেই চিহ্নটিও এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং কিছু এখানে দাঁড়িয়ে রয়েছে পাটের জমি। কৃষকরা যেটি বলছেন যে
বাড়িঘর তো তলিয়ে গেছেই, অনেকে সরাতে পেরেছে, অনেকে পারেননি এবং এখন বাকি যেগুলো আছে জমি জমা সেগুলো কিন্তু হুমকির মুখে রয়েছে। যদি তিস্তার ভাঙন এভাবে অব্যাহত থাকে তাহলে আরো হয়তো অনেক জমি জমা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এর মধ্যে আমি আরেকটু অন্য খবর জানাই যে আপনি যেমনটি বলছিলেন সবগুলো নদীর পানি কিন্তু বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু তিস্তার পানি বিপদসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু তাতে কিন্তু ভাঙনের কোনো ন্যূনতম পরিবর্তন হয়নি। ভাঙন কিন্তু ব্যাপক হারে চলছে এবং এ ব্যাপারে প্রশাসন যেটি করছেন যে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বিভিন্ন স্পট গুলো ঘুরে দেখছেন এবং সেগুলো তারা জরিপ করছেন। যদি কোথাও কোনো সহযোগিতার প্রয়োজন হয় তিনি আমাকে বলেছেন যে এই ব্যাপারে তিনি প্রস্তুত রয়েছেন। এদিকে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে তারা ভাঙন রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু যে গতিতে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে তার চেয়ে দ্বিগুণ গতিতে আসলে ভাঙন চলছে। এজন্য ভাঙনটা রোধ করা অতটা সামলে উঠতে পারছেন না জেলা পানি উন্নয়ন বোর্ড। তবে আরেকটি কথা বলি যে এই জমি জিরাত চলে গিয়ে কিন্তু এখানকার মানুষ যেটি দিয়ে জীবিকা নির্বাহ করে তারা কিন্তু অনেক সংকটের মধ্যে দিন কাটছে। তো এই ছিল আমার কাছে তিস্তা পাড়ের ভাঙনের সর্বশেষ তথ্য। লুনা, আপনাকেও সাবধানতা অবলম্বন করার অনুরোধ রইল এবং আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, জলাবদ্ধতার খবর নিয়ে আমাদের সাথে বান্দরবান এবং গাইবান্ধা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগের 4 জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে 15টি গ্রাম তলিয়ে গেছে। স্থানীয়রা গবাদি পশু সহ মূল্যবান সম্পদ নিয়ে যে যেখানে পারছেন আশ্রয় নিচ্ছেন। এদিকে মৌলভীবাজারে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 25টি গ্রাম। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বেড়েই চলেছে। টিলা ধসের আশঙ্কায় 500-র বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে সিলেট জেলা প্রশাসন। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিচ্ছে হবিগঞ্জের খোয়াই নদী। জেলার লস্করপুরের কালীগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। প্রবল স্রোতে নিম্নাঞ্চলে বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। হঠাৎ পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। গবাদি পশু ও আসবাবপত্র নিয়ে নিরাপদ স্থানে ছুটছেন বন্যা দুর্গতরা। জেলার কুশিয়ারা সহ অন্যান্য নদীর পানিও বিপদসীমা অতিক্রম করেছে। হবিগঞ্জ মিরপুর সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে যান চলাচল অচল হয়ে পড়েছে। বন্যা এমন অবস্থা করছে যে আমরা বাড়ি ঘুরতে বাইরেতে আমাদের অনেক কষ্ট হইতেছে। ঘরের মধ্যে এত পানি ঢুকছে, উঠানগুলাতে গিয়ে ঘরে ঢুকার মতো না, এমন অবস্থাতে রাস্তাঘাট বোঝা যায় না কোনটা কিভাবে আছে। পানি বাড়ির মধ্যে উঠছে, ঘরের মধ্যে উঠছে। আমরা স্কুটির মধ্যে আসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, জরুরি পরিস্থিতি মোকাবেলায় 5 লাখ টাকা, 100 টন চাল ও 1820 প্যাকেট শুকনো খাবার মজুত রয়েছে। এদিকে মৌলভীবাজারে কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। রাজনগর উজিরপুর এলাকায় মনু নদের ভাঙনে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। পানি লাগিয়ে আমরা এই থাকতে পারি না, বাসাতে আমরা দোকান দোকানে গিয়ে থাকি। কেমনে আসি কেমনে চেরিয়ে রাস্তাঘাটে থাকি, আমরা ঘরে পানি উঠে আমরা যে কষ্ট দিন কাটারাম। জেলার পানি উন্নয়ন বোর্ড জানায়, মলু ও ধলাই নদীর কোথাও বাঁধ ক্ষতির মুখে পড়লে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ধলাই নদীতে একটা স্থানে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, আর মনু নদীতে এখনো পর্যন্ত কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা অবজারভেশন রাখছি, যদি কোনো জায়গায় কোনো এরকম ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয় আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবো। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের নিম্নাঞ্চলের অনেক সড়ক প্লাবিত হয়েছে। তাহিরপুর সুনামগঞ্জ সড়কে পানি উঠে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তাঘাটে পানি উঠলে তো মানুষের যাতায়াতের খুব অসুবিধা হয়। আমরা যে আসছি পিছনে আমরা পানি পার হয়ে আসছি, লেগুন আসতে চাচ্ছিল না, তারপর আমরা রিকোয়েস্ট করার পরে এখানে আসছে। বৈরী আবহাওয়া থাকলে পর্যটকবাহী নৌযানগুলোকে হাওরে নৌকা ছেড়ে না যেতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বন্যা প্রবণতা বা প্লাবনের একটা বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে তারা যেন সতর্কভাবেই তারা মুভ করে বা জেনে শুনেই জেনে বুঝেই যেন আসে সুনামগঞ্জে এই মুহূর্তে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও ক্রমাগত বাড়ছে। টিলা ধসের আশঙ্কায় 537টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে সিলেট জেলা প্রশাসন। একই সাথে জেলার 107টি ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হচ্ছে। প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিরঞ্জন গোস্বামী ও সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছে নিরঞ্জন।
আমরা দুজনের সাথেই যুক্ত হব। শুরুতেই যাব হবিগঞ্জে, সেখানে আছেন নিরঞ্জন। নিরঞ্জন, যেই বলা হচ্ছে যে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে 15টি গ্রাম আসলে ডুবে গেছে এবং স্থানীয় যারা আছেন তারা এদিক সেদিক ছোটাছুটি করছেন, তারা আসলে কোথায় যাচ্ছেন বা কোনো আশ্রয় কেন্দ্র আশেপাশে আছেন কিনা তাদের সেখানে জায়গা দেওয়ার জন্য? 15টি গ্রামের অন্তত অর্ধলক্ষাধিক লোক কিন্তু দুর্ভোগে পড়েছেন। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু গতকাল রাতে খোয়াই নদীর কালীগঞ্জ এলাকায় বাঁধে ভাঙন দেখা দেয়। এরপরেই কিন্তু হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর, লামাতাসি এবং প্রায় 15টি গ্রামে প্লাবিত হয়। এতে কিন্তু প্রায় অর্ধলক্ষাধিক লোকজন কিন্তু দুর্ভোগে পড়েছেন। আমরা গতকাল রাত থেকেই কিন্তু তারা নদীর বাঁধ উঁচু জায়গা সহ তারা আসলে থাকার মতো যেসব জায়গা পাচ্ছেন সেখানে তারা অবস্থান নিচ্ছেন। আমরা এখন আছি হবিগঞ্জ সদর উপজেলার এখানে রাধানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এখানে কিন্তু প্রায় 50টি পরিবারের মতো তারা এসে আশ্রয় নিয়েছেন। আমরা এই গ্রামটি ঘুরে যেটি দেখতে পেয়েছি, গ্রামের প্রতিটি বাড়ি ঘরেই কিন্তু প্রায় কোমর সমান পানি রয়েছে। ঘরে থাকার মতো আসলে তাদের কোনো অবস্থা নেই, যে কারণে তারা ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নিরঞ্জন, আপনাকে ধন্যবাদ। আমরা এবার যুক্ত হব সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, আমরা জানছিলাম হবিগঞ্জের খবর, আপনি একটু জানাবেন যে সুনামগঞ্জে আসলে কি অবস্থা এবং সিলেট জেলা প্রশাসন তো 500-র বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছেন, সেখানে কি যারা স্থানীয়রা আছেন তারা সেখানে অবস্থান করছেন কিনা? দেখুন, সুনামগঞ্জের পরিস্থিতি যদি বলি, সুনামগঞ্জে কিন্তু গত 3 দিনের যে টানা বর্ষণে সুরমা নদী সহ শাখা নদীগুলো অর্থাৎ সীমান্ত নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি, যার ফলে পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা দেখেছি গ্রামীণ যে সড়কগুলো ডুবেছে, কিন্তু বসত বিটায় এখন পর্যন্ত পানি ঢুকেনি, যার ফলে সড়কের কারণেই মানুষের এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা দিয়েছে। আর সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু বন্যার মোকাবেলার প্রস্তুতি নিয়েছে। তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে 1300 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। শুকনো খাবার প্রতি উপজেলায় অর্থাৎ 12 উপজেলায় কিন্তু শুকনো খাবার পৌঁছে দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও বন্যা যেহেতু আগামী 72 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং পাহাড়ি ঢলও সেই সাথে অব্যাহত থাকবে, যেহেতু ভারতের চেরাপুঞ্জি এবং মেঘালয়ে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টির পানিটা কিন্তু সুনামগঞ্জের দিকেই আসবে। সেহেতু স্বল্প মেয়াদে একটি বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার একটা শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই বিবেচনায় কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে 12 উপজেলায় ইতিমধ্যেই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। তারা বন্যা কবলিতদের যে উদ্ধার করার জন্য যে সমস্ত নৌকা, নৌযান, স্পিডবোট সকল প্রকার প্রস্তুতি ইতিমধ্যে তারা নিয়ে রেখেছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হকের সাথে। তিনি আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে এবং আগামী 72 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে, শুধু সুনামগঞ্জ নয়, ভারতের চেরাপুঞ্জি অর্থাৎ সুনামগঞ্জের যে ঠিক ওই প্রান্তেই হতে ভারতের চেরাপুঞ্জিতেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এই সময়টাতে সুনামগঞ্জের নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং স্বল্পমেয়াদী একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে পানি বৃদ্ধি পাবে এবং বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশেষ। আয়েশা। জাকির হোসেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।